আবারও স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং আজকে আমরা কথা বলছি রাজনৈতিক সংগঠনগুলো আসলে কেমন হওয়া উচিত, আর আমাদের দেশে আমরা সেই রাজনৈতিক সংগঠনগুলোকে কেমন দেখতে পাচ্ছি। কারণ দিন শেষে তারাই তো আসলে প্রতিনিধি নির্বাচন করেন, অর্থাৎ মনোনয়ন দিয়ে থাকেন। এবং আমরা ভোটের দিন ভোট দিতে গিয়ে ভোটাররা যে কাজটা করি, আমরা কিন্তু একটি দলকে ভোট দেই, ব্যক্তিকে আসলে কতটা ভোট দেই। আবার দিতে পারি, আমরা স্বতন্ত্র প্রার্থীকেও ভোট দিতে পারি, কিন্তু বৃহত্তর অর্থে যে আমরা দলকে বেছে নেই, সেখানে সেই দলগুলোকে নিয়ে আমাদের ভাবনার জায়গাটা কোথায়, সেই ব্যাখ্যাগুলো আজকে শুনবার চেষ্টা করছি। আমি ব্যারিস্টার রবিন আপনার কাছে আবারও আসলাম, এবং সেক্ষেত্রে রাশেদ আলী যেগুলো বলছিলেন যে অত এক্সপেকটেশন লেভেল একবারে বাড়ানো যাবে না, আপনি কি তাহলে সেই নেতৃত্বের জায়গাটা থেকে শুরু করবেন এরকম? আমি শুরু করতে চাই আরও ছোট থেকে, এবং এই জনগণের প্রতিনিধি থেকেই দল, এই দল থেকেই রাজনীতি এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। তো জনগণ, তার মধ্য থেকে যদি আমরা দলগুলো পাই, আমি আবারও বলছি, জনগণের মধ্য থেকে যদি দলগুলো পাই, আমি ব্যক্তির কথা কিন্তু বলছি না, আমি এর আগেও বলছি জনগণ হওয়ার কিছু শর্ত আছে, তাহলে নিঃশর্তে সেটা একটা রাজনৈতিক দল। এবং সেই রাজনৈতিক দল যে প্রার্থীগুলো দিবেন, যেহেতু জনগণ থেকে আমরা পেয়েছি, সেখান থেকে আমরা দল পেয়েছি, সেখান থেকে আমরা যদি মনোনয়ন পাই এবং সেই প্রার্থীকে যদি আমরা নির্বাচন করি, তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্য অবশ্যই অর্জিত হবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার কথাগুলো কি খুব বেশি তাত্ত্বিক হয়ে যাচ্ছে না? না, এখানে আপনি তাত্ত্বিক প্র্যাকটিক্যালি এখন পাবেন ওরকম রাজনৈতিক দল? না, আমি রাজনৈতিক দল এখন পাবো, কতটুকু পাবো তার চাইতে আমি নির্বাচক হিসাবে, আমি রাষ্ট্রের মালিক জনগণ, আমি এটাকে মূল্যায়ন করতে চাই, এইটুকু অধিকার আমি চাই। অন্তত পক্ষে ফেরদৌসী বা রাশেদ আলী এরা যারা আছে, এরা জনগণ এর একটা অংশ, এইটুক যদি আমরা বাছাই করতে পারি, মন্দের ভালো বলতেও তো একটা কথা আছে। এখানে আমাদের 5,000 অথবা আরও বেশি সংখ্যক প্রার্থী হয়তো নির্বাচন করবে, আমরা এখান থেকে 300 প্রার্থীকে বাছাই করতে পারবো না, যারা মোটামুটিভাবে আমাদের আকাঙ্ক্ষার সাথে, আমাদের চিন্তার সাথে, আমাদের প্রত্যাশার সাথে অন্তত পক্ষে কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবেন। ব্যাপারটাকে আমরা আমাদের প্রত্যাশার জায়গাটা একটু ছোট করে, এবং আপনি আমাকেও প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের দর্শকদেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একদম যখন সেই নির্বাচন কমিশন চূড়ান্ত, অর্থাৎ নমিনেশন ফর্ম তো এখন নানান কিছু হবে, সংগ্রহ করবে, জমা দিবে, যাচাই বাছাই হবে, তালিকা যখন আমরা পাবো তখন আপনি তার মধ্যে থেকে ধরে ধরে বলে দিবেন যে এই প্রার্থীরা কে আসলে কতটা সেই জনগণের প্রতিনিধি হওয়ার নম্বর পেয়েছে, সেই জায়গাটা আপনি দেখবেন। কিন্তু তার আগে আপনার কাছে এখন আমরা, সেটা তো আপনি নিঃসন্দেহে দিবেন, কিন্তু রাশেদ আলীও পেয়ে যাবেন সেটা, কিন্তু তার আগে আমি এটা একটু জানতে চাই যে এই বছর যে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে বিভিন্ন দলগুলোর পক্ষ থেকে, আমরা দেখেছি যদিও 300 আসনে সবাই নমিনেশন এখনও দেন নাই, সেখানে আপনি কি এরকম দেখেন যে তাদের বিরুদ্ধে একদম অভিযোগ ছিল না, এরকম কতজন প্রার্থী পান, এরকম দেখেন কিনা? কোনো ধরনের অভিযোগ ছিল না? আসলে সুনির্দিষ্ট রিসার্চ করে দেখার বিষয়, আমার রিসার্চ টিম আছে, ওরা কাজ করছে, এরা প্রত্যেকের আমলনামা নিয়েও কাজ করছে। সত্যিকার প্রার্থীকে যদি আমার বাছাই করতে হয় অ্যাজ এ নাগরিক হিসাবে, আমাকে তো এগুলো দেখতে হবে, এবং আমি যতটুকু পাবো আমি সেটা সবার সাথে শেয়ার করব, যাতে সবাই নির্বাচন করতে, অর্থাৎ অ্যাজ এ নির্বাচক, জনগণ অ্যাজ এ নির্বাচক নির্বাচন করতে তাদের অন্তত পক্ষে বিষয়টা সহজ হয়। যেমন আমি ম্যানেজমেন্টে অনেক সময় আমরা টু দ্য পয়েন্ট করে দেই, তো ওরাও যাতে টু দ্য পয়েন্ট একজনকে নির্বাচন করতে পারে, তার যোগ্যতা যাচাই করতে পারে, তার সততা যাচাই করতে পারে, তার নিষ্ঠা যাচাই করতে পারে, তার ত্যাগী মানসিকতাকে যাচাই করতে পারে, হ্যাঁ, তার বিজ্ঞান মনস্ক যাচাই করতে পারে, আইন প্রণয়নে তার দক্ষতা যাচাই করতে পারে, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করতে পারে, রাষ্ট্রের বিভিন্ন নর্মসগুলোকে পরিবর্তনের জন্য তাকে ব্যাপক স্টাডি করতে হবে, সেটা যার মধ্যে আছে তাকে যেন আমরা বাছাই করতে পারি। এটা তো আমাকে, এটা তৈরি করে আমি জনগণের জন্য সহজ করে দেব নির্বাচন প্রক্রিয়ায়, যাতে
সঠিক একটা আইন প্রণয়নকারী তারা বাছাই করতে পারে। জি, সেটা তো আসলে বাছাইয়ের দিক থেকে আমি যখন নির্বাচক মানে ভোটার হিসেবে আমি যখন নির্বাচক সেই দিকটা আপনি বললেন। এখন যদি বলি আমি প্রতিনিধি হতে চাই, প্রথমে আমি নিজেই ভাবছি আমি জনগণ এবং আমি জনগণের প্রতিনিধি হতে চাই। আর সেই জায়গায় আসলে পসরার যে ব্যাপারটা রয়েছে, পসরা সাজানো, আমরা তো দেখি পসরা সাজিয়ে রাজনৈতিক দলগুলো বসে এবং নানান কিছু বলে। সেই পসরার জায়গাটাও বাংলাদেশে আমরা দেখি যে আমি এটা ভালো করব, আমি তো ত্যাগী মানসিকতা রয়েছি, আমি সৎ রয়েছি, তারপর আমি তোমার কল্যাণে এই এই ভাবনাগুলো ভাববো। সেগুলোর থেকে আমার প্রতিযোগী প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা দেখি যে বলা হয়ে থাকে ও কিন্তু এই কাজটা করে না, ও হচ্ছে অসৎ। তাহলে এই যে পসরা সাজানোর জায়গাটায় কি হওয়া উচিত ছিল আর কি হচ্ছে, এইটা যদি একটু বলেন। এখানে আমার একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে। সেটা হলো, আমি প্রথম মানুষ হিসেবে চিন্তা করতে চাই। এখানে আমার একটা ছোট্ট, ঠিক গবেষণা বলবো না, এটা আমার দেখা উপলব্ধি আর কি। গত 50 বছর বা 100 বছরে যারা রাজনৈতিক বক্তৃতা দিচ্ছিলেন, আবার এটা অনেকে অবশ্য বলতে পারে, এবং ধর্মীয় নেতাদেরকেও আমি দেখেছি যে বক্তৃতা দিচ্ছিলেন, শরীর ঝাঁকায় ঝাঁকায়, মানে একজন একজনের যে কুৎসা ভয়ানক, সেগুলো অবশ্যই কোরআন সুন্নাহ বিরোধী, কিন্তু এই ভয়ানক দৃষ্টিভঙ্গিতে, ভয়ানক অঙ্গভঙ্গিতে, আক্রমণাত্মক, এই যে জানোয়ারদের মতো তাদের যে আক্রমণাত্মক যে বক্তৃতাগুলো, এটা আমাকে সত্যি সত্যিই মানে ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে যে তাহলে মানে যারা রাজনীতি করে, যারা এই জায়গায় যায়, তারা তো স্বাভাবিক না। স্বাভাবিকভাবে মানুষের জন্য মানুষের মতো করে তো ভাবতে হবে। ওই জায়গায় যে এই কাজটা করে, পরচর্চা করে, আমার তো গুরুতত্ত্ব দরকার, আমার তো তাকে বাছাই করতে হবে, তার যোগ্যতা বাছাই করতে হবে। তো প্রার্থীর তো দায়িত্ব না আরেকজনকে তোমার যোগ্যতা তুমি প্রমাণ করবা, তোমার কাজ না তো আরেকজনের বদনাম করা। যদি এটা কেউ করতে আসে, সাথে সাথে তাকে পরিহার করতে হবে, তাকে অবশ্যই বয়কট করতে হবে, তাকে বাদ দিতে হবে মানুষের কাতার থেকে। আমরা তো দলীয় রাজনীতি থেকে এখন ব্যক্তিতে চলে আসছি। ওই জায়গাতে গেলে একেবারেই আমার কাছে প্রচুর গবেষণা আছে এখানে, মানে খুবই খারাপ হয়ে যাবে তখন, যে যারা এই কাজগুলো করে একদম টু দ্য পয়েন্ট ধরে 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 এগুলো রেকর্ড করা হয়েছে, যেটা মানুষের কাজটা, মানুষের মতও না। আমি বারবার বলছি না, মানুষের কাজ না, মানুষের মতও না। বাদ দিতে দিতে কি থাকবে সেটা একটু শুনে নেই রাশেদ আলীর কাছে। রাশেদ আলী, আপনি কিছু যুক্ত করেন যে আসলে কতটা থাকবে আমাদের। আমি একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে পুরান ঢাকায় একটা নেতার কর্মীরা স্লোগান দিত, অমুক নেতা আসছে, রাজপথ কাঁপছে। তো ঘটনাচক্রে আমি একটা অনুষ্ঠানের দাওয়াত পেলাম এবং আমি আমার বক্তব্যে বললাম যে নেতা আসলে রাজপথ কাঁপতে হবে কেন? রাজপথ তো এখানে কাঁপার বিষয় না, শক্তি প্রদর্শনের বিষয় না। মানে নেতা মানেই হচ্ছে, ও যেটা বললো, যে একেবারে একটা পাশবিক শক্তিকে প্রকটভাবে উপস্থাপন করতে হবে, যে আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই বিপদ। ভালোবাসার জায়গাতে নাই। তো একজন তিনি তখন সংসদ সদস্য হলেন এবং তার বিপক্ষ যিনি ছিলেন তিনি খুব নিরীহ গোছের একজন মানুষ। তিনি একদিন আমাকে বললেন, দেখো, জনগণও এখন নিরীহ মানুষকে পছন্দ করে না, তার যে কারিশমা, বিচার, আচার, দখল, এগুলাকেই জনগণ পছন্দ করে। এই যে জনগণের মানসিকতার যে পরিবর্তন, এই জায়গায় কিন্তু আমরা খুবই পিছিয়ে। হ্যাঁ, তো এই জায়গাটা। আর ওই যে আপনি অনেকগুলো প্রশ্নের কথা মানে যেগুলো তুলেছিলেন, যে এই যে ত্যাগী, দেশপ্রেম, তারপর শেষে বলা হলো আইন প্রণয়নে হাত তোলা, আপনি যেটা বলছেন, আমি অন্তত পক্ষে মানে শত শত সংসদ সদস্যের নাম বলে দিতে পারবো যারা জীবনে হাত তোলা ছাড়া আইন প্রণয়নে কোনো ভূমিকা রাখেননি। কারণ সংসদ সদস্য হয়েই তিনি চাচ্ছেন যে তার ওই যে পাশবিক শক্তিটাকে প্রতিষ্ঠিত করবেন। একটা এই জায়গা থেকে কিভাবে আমি জানি না রবিন আমাদের এই জাতিকে উদ্ধারের আলোকবর্তিকা দেখাবেন। হ্যাঁ, তো সেটাই আর কি, এখন ভাবনার জায়গাগুলোই আমাকে এখানে ব্যথিত করছে আর কি। হ্যাঁ, সেই জায়গায় ভাবনার জায়গাটাতেই তো তিনি আসলে একটা টোকা মাত্র দিয়েছেন আমাদের একদম প্রথম পর্বেই, যে কাদেরকে পাঠাচ্ছি। এবং দ্বিতীয় পর্বেও আমরা তো এখানে আলোচনা করে করে এবং আমি কিন্তু ভাবতে শুরু করেছি যে আসলে সেখানে জনগণ,
ব্যক্তি আলাদা করতে পারছি কিনা, রাষ্ট্র সরকারকে আলাদা করতে পারছি কিনা, এটা আমাদের এর আগের পর্বে সেই ভাবনার জায়গাটায় টোকা দিয়েছেন ব্যারিস্টার রবিন। ব্যারিস্টার রবিন, আর কি টোকা দিবেন আজকে যদি বলি যে ভাবনার জায়গাটায় এই যে আমরা পাচ্ছি না সেরকম লোক, কিন্তু পাওয়া উচিত ছিল? রাশেদ আলী যুক্ত করলেন যে তিনিও এগুলোই দেখছেন, রাজপথ নাকি কাঁপছে, কাঁপার কথা তো ছিল না। আমি আসলে একটু বেশি আশাবাদী মানুষ। জি। তো বাংলা সিনেমা তো অনেকেই দেখতেন, তো কিছু কিছু একেবারে অবিশ্বাস্য কিছু সিনেমা হয়তো দেখা যাচ্ছে রাজাকে সাপে কেটেছে, সেই রাজাকে নিয়ে নৌকাতে ভাসায় দিছে, ভেলাতে, হ্যাঁ, তারপরে ভাসতে ভাসতে 3 দিন পরে গিয়ে ঘাটে ভিড়ছে, সেখানে আবার এক সাপুড়ে তো বলে, হ্যাঁ, সাপুড়ে তাকে সেখান থেকে ওঝা, উদ্ধার সাপুড়ে করলো, বলা হয় এদেরকে। ওঝা তাকে নিয়ে গেল, তারপরে তাকে কেমনে কেমনে বাদ দিল, দিয়ে তাকে ঝাড়লো, ঝেড়ে তাকে, এই বলতে গেলে সবাই তো তাকে মৃত ভেবেই তাকে ছেড়ে দিয়েছিল, এই ওঝা তাকে ভালো করলো। ব্যাপারটা পুরোটাই একটা ড্রামা বা সিনেমা, কিন্তু আমরা ওইটা দেখে মজা পাইতাম। আমি ওইটুক মজা পাইতাম যে দেখো একটা অসম্ভব একটা প্রায় মৃত মানুষকে উনি জীবিত করে ফেলছে। আমি তো প্রতিদিনই একটা লম্বা মিটিং হয় আমার অফিসে, অনেক মানুষ আসে, তারা বলে যে রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের বিষ ছড়িয়ে গেছে, প্রত্যেকটা মানুষ আমরা বিষাক্ত হয়ে গেছি, আমাদের কোনো আশা নাই, আমাদের কোনো ভরসা নাই, আমরা শেষ নিঃশেষ, আমরা কি করব? তো তারপরেও আমাদের তো এই রাষ্ট্রকে বাঁচাতে হবে, এবং আমি হতাশ হই না। তারপরেও আমি ইলেকট্রিক মার্কেটে গেলাম, একটু ফ্যান কিনবো, তো বললাম যে আমি একটু কার্ড দিয়ে পে করবো, না আমরা নেই না। আরেক দোকানে গেলাম, আমি কার্ডে পে নেই না। আরেক দোকানে গেলাম, কেন আমরা কোনো কার্ডে পে নেই না। আমি আশ্চর্যজনকভাবে প্রায় 200 দোকান ঘুরলাম, কেউ কার্ডে পেমেন্ট নেয় না। তো পরে আমি একটা জায়গায় বসে বললাম, ইটস এ পার্ট অফ রিসার্চ, যে কেন এটা, কয়টা নিলে হিসাব থাকে, হিসাব থাকলে ট্যাক্স দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে, এই জন্য আমরা এই কাজ করি না। আমরা ভাই ওই ঝামেলার মধ্যে নেই। খুব ইন্টারেস্টিং, এতগুলো দোকান এখানে আছে, তারা ট্যাক্স ভ্যাট দিতে হবে বলে এই জন্য তারা কার্ডে পেমেন্ট পর্যন্ত নেবে না। প্রচণ্ড হতাশার একটা জায়গা। জি। এবং একইভাবে চিন্তা করতে গেলে সব ধরনের প্রফেশনাল তারাও একই জায়গায় এটা করবে না, ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, তাদের কোনো দায় দায়িত্ব তারা পালন করবে না। এখন তাদের এই বোধগম্যতার জায়গার মধ্যে নিয়ে আসা, কারণ এটা তো শুরু করতে হবে একটা জায়গা থেকে, শুরু তো করতে হবে। আমি কিন্তু এটা মাইন্ড করি না, যেমন ফুটপাত ভাড়া দিচ্ছে, ওই ইংল্যান্ডের ফুটপাথও ভাড়া হয়, হোয়াইট চ্যাপেলেও দেখবেন যে ফুটপাত ভাড়া হয়, কিন্তু ওই টাকাটা এইচএম রেভিনিউতে যায়, এবং সেই টাকা দিয়ে শিশুর বাচ্চার দুধের ভর্তুকি দেওয়া হয়। এটা বলে দেয়, তোমার এই 100 টাকা যে আমি এখান থেকে ভাড়া পেলাম, এই টাকা এই যে বাচ্চাটার বাবা মা দুধ কিনতে পারে না, ওই বাচ্চার আমি ভর্তুকি দিলাম, দুধ কিনে দিলাম, যে বাচ্চার আশ্রয় নেয় তাকে দিলাম, ভাগ করা থাকে। তার মানে আমি এই কারণ বাজারে যে ফুটপাথগুলো ভাড়া দিয়ে প্রতিদিন 3 কোটি 5 কোটি, কেউ বলে 9 কোটি টাকা উঠে, আই ডোন্ট মাইন্ড, আমি এটা ভাড়া দিতে চাই। কিন্তু এই ভাড়ার টাকাটা দিয়ে তো আমি আমার এই পথ শিশুকে আমি একটা আশ্রয় দিতে চাই, ওকে স্কুলে ভর্তি করাতে চাই, ওরে আমি কলা খাওয়াতে চাই, ওরে আমি বিস্কুট খাওয়াতে চাই, ওরে আমি স্বাভাবিক একটা জীবন দিতে চাই। কিন্তু যদি ওই আমার টাকা, আমার ভাড়ার টাকা তো আমার কাছে আসতে হবে, জি। আমার জনগণের কাছে আসতে হবে। আমি যে বারবার বলতে জনগণ এবং ব্যক্তি, ওই টাকাটা জনগণ পায় না, পায় কে? ব্যক্তি বা গোষ্ঠী, যেটা বলতেছিল। ওই জায়গাটাতে আমাদের অবশ্যই অবশ্যই পরিষ্কার হতে হবে আগে। তাহলে যখন আমরা বুঝে যাব যে হ্যাঁ আমরা জনগণ এটার মালিক, ওই 100 টাকার মালিক আমি, ওই টাকা দিয়ে আমার বাচ্চার ওষুধ কেনা হবে, একটা পথচারী তার স্কুলে ভর্তি করার জন্য ওই টাকাটা ব্যবহার করব। এটাকে আমাকে উপলব্ধি যখন আসবে, তখন কিন্তু আমরা
এই সমস্ত ইনকামগুলোকে আমরা HCPWতে যাই। তাহলে আপনি এখানে আসলে আয়করের মধ্য দিয়ে উদাহরণটা দিলেন, যদিও আজকের আমাদের একদম প্রাসঙ্গিক বিষয় হচ্ছে রাজনৈতিক সংগঠন। তাহলে আমরা যখন সচেতন হব তখন রাজনৈতিক সংগঠনগুলো সেই জায়গাটায় দাঁড়াতে বাধ্য হবে, আর রাজপথ কাঁপবে না, বরঞ্চ তাদের বিবেকের জায়গাটা কাঁপবে। আপনি সেটা বললেন। আমি একটু রাশেদ আলী আপনার কাছ থেকে সেখানে শুনতে চাই, দলের অনেক সময় এই যে মনোনয়নের কথা হচ্ছে, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, তো এবং সেখানে মনোনয়নটা একদম আমি যদি বলি যে সেই যে ব্যক্তিকে একদম প্রতিনিধি হবার যোগ্য মনে করছে দল, তাকে মনোনয়ন দিচ্ছে, সেক্ষেত্রে তার তো একটা যাচাই বাছাই দল থেকেও লাগবে যে তিনি সত্যিকার অর্থে কতটা সৎ, কতটা ত্যাগী। তো সেক্ষেত্রে সেন্ট্রাল পর্যায়ে থেকে যদি তাকে নির্বাচিত করা হয়, সেন্ট্রাল পর্যায়ে কি সবসময় ওই ব্যক্তি সম্পর্কে জানে, নাকি পুরো দলের সদস্য বা আরও যারা কর্মী হিসেবে রয়েছে তাদের কাছ থেকে সেটা জানা দরকার বেশি? না, শুরুতেই তো সেই কথাগুলোই হচ্ছিল যে সৎ ত্যাগী, এই যে আপনি এখন একটা শব্দ যুক্ত করলেন সৎ, এই সততার পরিমাপক কি? কে মাপবে সততা? যিনি মাপবেন তিনি কতটা সৎ, ঠিক না? তো যেখানে পুরো সিস্টেমের মধ্যেই গলদ, সেখানে ত্যাগীর মূল্যায়ন, সতের মূল্যায়ন হয় না। আপনি জানেন যে একটি দল তার কাউন্সিলের মধ্য দিয়ে তার নেতা নির্বাচন করে। বাংলাদেশে কয়টা দল কিভাবে কাউন্সিল করে সেটা একটু ভেবে দেখেন। আমরা বলি যে আসলে রাজনীতির যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা হওয়ার কথা ছিল কল্যাণের প্রতিযোগিতা, দেশপ্রেমের প্রতিযোগিতা বা ভালো কিছু করার। কিন্তু আমরা কিন্তু এখন মাঠ দখলের প্রতিযোগিতা করছি, তাই না? এবং রাজনীতিকে এমনভাবে বিভক্ত করে দেওয়া হলো, বিভাজন একেবারে স্থানীয় পর্যায়ের নির্বাচন থেকে শুরু করে। আপনি ভালো নেতা শুধু কি রাজনৈতিক সংগঠন দিয়ে হয়ে আসতে হবে? আমি তো তাই মনে করি না। কারণ একজন স্কুল শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, সেও তো দেশপ্রেম থেকে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। রাজনীতি মানেই তো কোনো দলের নমিনেশন নিয়ে তাকে এমপি হয়ে আসতে হবে, তাই না? আমাদের দেশে এখন মনে করা হয় এমপি হচ্ছে সর্বোচ্চ একটা ক্ষমতার জায়গা, এটা হতেই হবে যে কোনো মূল্যে, এবং এইখানেই নির্ধারণ করবে আপনার দলের টিকে থাকার অস্তিত্ব। কিন্তু আসলে তা না। কিন্তু ধরেন স্থানীয় সরকার নির্বাচনকে আমরা জানি যে অনেক দিন আগে, বা পৃথিবীর বিভিন্ন দেশে, আমি ব্রিট রবিন নিশ্চয়ই ব্যাপারে ভালো বলতে পারবেন, যে পৃথিবীর বিভিন্ন দেশে যে নেতৃত্ব গড়ে উঠেছে সব কিন্তু স্থানীয় নির্বাচন থেকেই গড়ে উঠেছে। ভালো ভালো নির্বাচন নেতৃত্ব স্থানীয় সরকার বা স্থানীয় নেতৃত্ব থেকে। কিন্তু আজকে কি এই ভিড়ে একজন ভালো চিকিৎসক বা ভালো একজন সমাজবিজ্ঞানী, সে কি রাজনীতিতে এই নেতাদের ভিড়ে দাঁড়াতে পারবেন? ভোট করার জন্য মাঠেই তো যেতে পারবেন না তিনি। তাকে এমনভাবে নানাভাবে মেকানিজম করে তাকে মানে একেবারেই কোণঠাসা করে ফেলা হবে যে তার আর কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, তো সব মিলে যেটা হচ্ছে যে আমরা একটা দুষ্ট চক্রের যেই পৃথিবীর বড় বড় দেশে, যে আমি যে ধরেন কেজরিওয়ালের কথা বলি বা মামদানির কথা বলি, যারা সাম্প্রতিক করে এসছেন, কেজরিওয়ালের উপস্থিতি তো একেবারেই রাজনৈতিক নেতা হিসেবে ছিল না, কখনো আমরা জানতাম না তাকে। কি করবেন? দুর্নীতি বিরোধী একটা আন্দোলন দিয়ে তার যাত্রা শুরু। তিনি ভবিষ্যতে কি করবেন, কিভাবে করবেন, সেই ব্যাখ্যাটা ছিল তার বক্তব্যে, স্পষ্ট বক্তব্য ছিল তার। আমাদের কোনো রাজনৈতিক নেতার বক্তব্যে কি আপনি স্পষ্ট বলতে পারবেন যে এই খাতে গত এত বছর দুর্নীতি হয়েছে, আমি দুর্নীতি প্রতিরোধ করার জন্য এই আইনগুলো করব? স্পষ্ট নাই। কিন্তু রূপরেখা আমরা বলছি শুধু ভাষা, কিন্তু সুনির্দিষ্টভাবে যে বলা, ও যে বলছে বারবার যে ডেটাবেজ বা আধুনিকায়ন, উন্নত দেশকে অনুকরণ করে যে কিছু শেখার, সেগুলো রয়েছে শুধু পুরনো চর্চা ছাড়া। তো কিভাবে আমি আশাবাদী হই? আমি দুঃখিত, আমার বন্ধুর সাথে আশাবাদী হতে চাই, কিন্তু সব ক্ষেত্রে হওয়াটা মুশকিল, একমত হতে পারে। সেই জায়গায় একটু হতাশা কাজ করে। শুনবো ব্যারিস্টার রবিনকে, আর একটা বিরতি শেষ করে ফিরি। দর্শক, আপনারা যারা রয়েছেন ব্রিট রবিন এক্সপ্লেইনে, আমরা ছোট্ট বিরতি শেষে আবারও ফিরে আসবো, সাথে থাকবেন।